স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। একটা বেসিক স্প্রিং অ্যাপ্লিকেশন তৈরি করছি আর কি। এটার ভিতরে আসলে কোনো কিছুই নাই, স্প্রিং ওয়েবও নাই, থ্যান্ডলিফও নাই, জেপিও নাই, কোনো কিছুই নাই, জাস্ট একটা বেসিক স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। তো আহ, আমার কথা শোনা যাচ্ছে তো, রাইট? জি স্যার, জি শোনা স্যার। যেতেছে। ওকে। তো আমাদের যে জাভা বলেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, এগুলো তো আমরা কোড লিখতেছি। তো কোড লেখার পরে আসলে এই কোডটা পারফেক্টলি কাজ করতেছি কিনা, এই কোডগুলার আউটপুট কি হওয়া আসা উচিত। মনে করেন যে আপনি 1 আর 2 যোগ করতেছেন, আপনি জানেন যে 1 আর 2 যোগ করলে পরে 3 আসবে। তো আসলে আপনি যে কোডটা লিখলেন, এটা কি আসলে 1 আর 2 যোগ করলে 3 রিটার্ন করতেছে কিনা, সেটাই আসলে ফাইন্ড আউট করার বিষয়। তো এইখানে তো মনে করেন আপনি একটার পর একটা মেথড লিখতেছেন, কোড করে দিতেছেন, কিন্তু এই কোডটা কি আসলে সব কয়টা, মনে করেন একটা কোডের উপর আরেকটা কোড ডিপেন্ডেন্ট থাকতে পারে। দেখা গেছে আপনি আমার একটা মেথডের একটা কোড লিখছেন, এই কোডটা লেখার কারণে অন্য একটা কোড ব্রেক করছেন। এখন একটা সিস্টেম তো অনেক বড় হয়। তো আপনি যদি প্রত্যেকটা কোড লেখার পরে পুরো সিস্টেমটাকে যদি আপনার একা একা চেক করতে হয়, এটা খুবই ডিফিকাল্ট। যে আপনার প্রত্যেকটা ফাংশনালিটিস একটা একটা করে চেক করতে হইতেছে। তো আমাদের এই কারণে টেস্ট লিখতে হয়, যে আমরা লাইনস অফ টেস্ট লিখি, বিভিন্ন টেস্ট মেথড লিখি। এটার ভিতরে ডিফাইন করা থাকে যে এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত না। অ্যাজ লাইক আমরা দুইটা, যদি একটা অ্যাড মেথডের কথা চিন্তা করি, যে আমাদের একটা দুইটা ইন্টিজার ইনপুট নিতেছে একটা অ্যাড মেথড। এখানে আমরা 1 আর 2 যদি পাস করি, তাহলে আমার কাছে 3 আসবে। তো এটা ওকে। যে যদি আমার 1 আর 2 রিটার্ন করলে, মানে তাকে ইনপুট হিসেবে দিলে, সে যদি মেথডটা যদি রিটার্ন হিসেবে 3 দেয়, তাহলে আমাদেরকে এটা 3 দিতেছে, এটা ভ্যালিড একটা ইউজ কেস। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমার সিস্টেম পারফেক্টলি রান করতেছে। আবার সিমিলারলি আমি যদি মনে করেন 1 আর 2 লিখলাম, কিন্তু সে আমাদেরকে 3 না, যদি 4 আসে, তার মানে এটা ভুল আসবে। এটা যদি ভুল আউটপুট কিনা সেটা যদি আমাদের চেক করতে হয়, তাহলে বলতে হবে যে 1 আর 2 দিলে কখনোই 3 আসবে না, 4 আসলে পরে এটা ভুল। তো এরকম ইউজ কেস, যেমন এজ লাইক আপনি লগ ইন সেশনের মধ্যে চিন্তা করেন, যে আপনি যদি কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, তাহলে আপনাকে ড্যাশবোর্ড রিটার্ন করবে। আপনি যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেন, আপনাকে একটা এরর থ্রো করবে। তো সব রকমের ইউজ কেস কি করতে হয়, আপনাদেরকে লিখে রাখতে হবে, যে আমার একটা লগ ইন মেথড যদি চেক করতে হয়, এখানে আমার কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিলে কি হবে, রং ইউজার নেম পাসওয়ার্ড দিলে কি হবে। সব রকমের ইউজ কেস আমাদেরকে এক জায়গায় আমাদের একটা মেথডে আমরা লিখে রাখি, এই যে এই ইউজ কেস গুলো হইতে পারে। তো যখন আমাদের একটা ডিপ্লয়মেন্টের টাইম আসে, যে আমরা এখন একটা রিলিজ দিতে যাচ্ছি, তখন কি করা হয়, তখন ওই লাইনস অফ ওই সব মেথড গুলোকে আমাদের রান করতে হয়। তো রান করলে কি হয়, এই যদি কোনো প্রবলেম থাকে, টেস্ট মেথড গুলো ফেল করে, যেহেতু ফেল করে, তাহলে আমরা দেখে বুঝবো যে হ্যাঁ, আমাদের এই লাইন, এই কোডে আমাদের ভুল আছে, তখন আমাদের চেক করতে হবে। তো এই যে আমরা কি করতেছি, আমরা হইতেছে প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা মেথড লিখে রাখতেছি, যেটা টেস্ট করার জন্য। এটাকে আমরা বলতেছি ইউনিট টেস্টিং। তো টেস্টিং অনেক রকমের হয় আসলে। টেস্টিং
একটা হচ্ছে ইউনিট টেস্টিং, আইএসডি কোর্সে হয়তো আপনাদের আরো ডিটেলসে শিখাবে। তো আপনার যদি টেস্টিং এর এক্সাম্পল হিসেবে দেখেন, তো এটা একটা সুন্দর এক্সাম্পল আমি পাইলাম। সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং। যদি আপনি চিন্তা করেন যে ইউনিট টেস্টিং কি জিনিস, ইউনিট টেস্টিং হইতেছে আপনি একটা স্পেসিফিক মেথডকে চেক করতেছেন যে আপনার অ্যাড মেথডটা কাজ করতেছে কিনা, আপনার ধরেন সেভ মেথডটা কাজ করতেছে কিনা, একটা স্পেসিফিক মেথডটা চেক করতেছেন। তারপরে আছে আরেকটা কোন মেথড আছে, সেটা হইতেছে টেস্টিং আছে, সেটা হইতেছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হইতেছে যে আপনি তো আপনার যে সেভ মেথডটা আছে, সেই সেভ মেথডটা তো আপনার কন্ট্রোলারের সাথে রিলেটেড, যে আপনার কন্ট্রোলারে আপনি সেভ মেথডের ডেটা রিসিভ করলেন, সেই ডেটাটা আপনি সার্ভিস লেয়ারে পাঠালেন। তো এই যে কন্ট্রোলারের একটা মেথড সার্ভিস লেয়ারের একটা মেথডের সাথে কল করতেছে, এই কলটা কি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, এই কলে কোনো প্রবলেম আছে কিনা, সেটাকে আমরা বলি সাধারণত ইন্টিগ্রেশন টেস্টিং। তো একটা নির্দিষ্ট এক্সপ্লিসিট একটা মেথড, সেটা কন্ট্রোলারের মেথড হতে পারে, সেটা সার্ভিসের মেথড হতে পারে, সেই সব জিনিসটাকে আমরা বলি ইউনিট টেস্টিং। আর যদি এটাকে লিঙ্ক করা হয় যে একটা কন্ট্রোলার মেথড সার্ভিস লেয়ারের একটা মেথডকে কল করতেছে, অথবা এরকমও হতে পারে যে সার্ভিস লেয়ারের একটা মেথড আরেকটা সার্ভিস লেয়ারের মেথডকে কল করতেছে। তো এই যে একটা মেথড একটা মেথডকে কল করতেছে, এটার ইন্টিগ্রেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা, সেটাকে বলে সাধারণত ইন্টিগ্রেশন টেস্টিং। আর এখানে আছে সিস্টেম টেস্টিং, একটা বিষয় আছে। সিস্টেম টেস্টিং মিন করে হইতেছে সব রকমের টেস্টিং আর কি, যেটা আমাদের মনে করেন পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে সকল রকমের ইন্টিগ্রেশন, ইউনিট টেস্টিং, সব রকমের মেথডে কল করে যেটাকে টেস্ট করা হয় যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব রকমের টেস্টিং ঠিক আছে, সেটাকে বলে আসলে সিস্টেম টেস্টিং। আরেকটা হইতেছে যে এক্সেপ্টেন্স টেস্টিং, যেটা হইতেছে ইউজারকে যখন আমরা পাস করতেছি, মানে ইউজার যখন ম্যানুয়াল টেস্টিং করতেছে, সবকিছু তো আমরা সে বলতেছে তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক ভাবে আছে, সে প্রত্যেকটা ইউজ কেস সে ভেরিফাই করে দেখতেছে যে হ্যাঁ লগ ইন করলে পরে লগ ইন হচ্ছে, লগ ইন ভুলভাল ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন হইতেছে না, এগুলা হইতেছে আপনাদের টেস্টিং আর কি। তো বিষয় হইতেছে আপনাদের এই অনেক রকমের টেস্টিং আছে। তো আমরা সাধারণত ইউনিট টেস্টিংটা করি আর কি, সাধারণত ইউনিট টেস্টিং করলে পরে পুরো জিনিসটাই বোঝা যায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এটা একদম র লেভেলের টেস্টিং, প্রত্যেকটা মেথডের উপরে টেস্টিং হয় আর কি। তো সাধারণত আহ, বড় বড় প্রজেক্ট যখন লঞ্চ করা হয় তখন আসলে এইসব টেস্টিং লেখা হয়। আমরা যখন ছোট ছোট কোম্পানিগুলো সাধারণত টেস্টিং কেসগুলো লেখে না, তারা সাধারণত র কোড লিখে ফেলে আর কি, র কোড করে ডিপ্লয় করে ম্যানুয়াল টেস্টিং করে। তো কিন্তু হার্ড লেভেলে কোড করতে গেলে মানে ইউনিট টেস্টিং লেভেলে কোড করতে গেলে অনেক কোড লিখতে হয়, আপনার কোডিং এর মানে টেস্টিং এর জন্য আপনার ডাবল কোড লিখতে হবে আর কি। তো দ্যাটস ওয়াই আসলে অনেক ইতেই আর কি এই জিনিসগুলো করা হয়, অ্যাভয়েড করা হয়। তো তারপরেও যতটুকু পারা যায় চেষ্টা করা হবে যে যাতে টেস্টগুলো লিখতে আর কি। তো সবার প্রথমে আসলে কাজটি কোনো একটা মেথড লিখার আগে সেটা টেস্ট মেথড লিখা, যে আমার এক্সপেকটেশনটা কি, তারপরে হইতেছে আপনার ওই মেথড সার্ভিস লেয়ারের কোডটা লিখা। তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আমার এই ইউজ কেস আসতে পারে, যে এইটা আমার আউটপুট আসবে, এটা আউটপুট আসবে না, এটা আপনি জানলেন, জানার পরে আপনি সার্ভিস লেয়ারের কোড লিখলেন। তো সব রকমের ইউজ কেস জানার পরে আসলে টেস্ট কেস এবং সার্ভিস লেয়ারের কোড লেখা উচিত। তো স্যাম্পল হিসেবে আজকে একটা ক্যালকুলেটর সার্ভিস বানায় দেখাই। সিম্পল একটা ক্যালকুলেটর সার্ভিস, যেটা আপনারা ইউজার সার্ভিস বলেন, প্রোডাক্ট সার্ভিস বলেন, যে কোনো সার্ভিস লেয়ারে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো ইউনিট টেস্টিংটা কি বোঝা গেছে? কোনো সমস্যা আছে বুঝতে যে কেন আসলে ইউনিট টেস্টিং করতেছি? স্যার আমি একটু লেটে ঢুকছি, হালকা কি একটু ব্রিফ দেওয়া যাবে? আচ্ছা, আমরা ইউনিট টেস্টিং দেখতেছি আর কি। ইউনিট টেস্টিং হইতেছে একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো মেথড থাকে, সার্ভিস লেয়ারে অনেক মেথড থাকে, কন্ট্রোলার লেয়ারে অনেক মেথড থাকে, অনেক রকমের মেথড থাকে। সো এই মেথডগুলোকে আমরা আসলে টেস্ট কিভাবে করতে পারি, সেটাই আসলে আমাদের দেখার টার্গেট। যে আমার তো মনে করো অনেক বড় সিস্টেম হয়ে গেলে তো একটা সার্ভিস লেয়ারের কোডের উপর আরেকটা সার্ভিস লেয়ারের কোড ডিপেন্ডেন্ট হতে পারে, একটা কন্ট্রোলার লেয়ারের কোডের উপর আরেকটা সার্ভিস লেয়ারের কোড ডিপেন্ডেন্ট হতে পারে। তো সবকটা তো আসলে ওয়ান বাই ওয়ান চেক করা ডিফিকাল্ট। যখন আপনারা রিলিজ দিলেন, যেমন আপনারা লাস্ট দিন যে প্রবলেমটা ফেস করছেন, সব কয়টা কোড আপনারা একটা একটা করে চেক করতে হচ্ছে সব কাজ করতেছে কিনা। হুম। কিন্তু
আপনার যদি একটা অটোমেটেড প্রসেস থাকতো যেটা আসলে আপনি একটা মেথড লিখে রাখছেন, সেখানে আপনার এক্সপেক্টেড কি, আপনার এক্সপেকটেশন কি, সেটা আপনি লিখে রাখছেন যে 1 আর 2 যোগ করলে 3 আসবে। যদি আমার আউটপুট 3 আসে, তার মানে হচ্ছে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি ভ্যালু আউটপুটটা পাইছি, দ্যাট মিন্স আমার প্রোডাক্টটা ঠিক আছে, আমার মেথডটা ঠিক আছে। সেটাই হইতেছে ইউনিট টেস্টিং। সেটাই আর কি আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে স্যার আমরা আপনি তো কিছুটা অংশ আমাদের ওই যে টেস্টিং দেখাইছিলেন, তো ওটা থেকে হ্যাঁ, এটা কি ডিফারেন্ট কিছু নাকি সিমিলার? না সিমিলার জিনিসই, ডিফারেন্ট কিছু না। আচ্ছা স্যার, এমন কি একটা জিনিস হতে পারে যে এটা আসলে বেসিক্যালি যারা ব্যাকএন্ড ডেভেলপার, সে ব্যাকএন্ডের টুকটাক কাজ করে সব দেখতেছে যে তার সব লেয়ার ঠিক আছে কিনা, সে ফ্রন্ট এন্ডে হাত দিতে চাইতেছে না। এই ক্ষেত্রেও কি এরকম হতে পারে যে সে জাস্ট টেস্ট করে দেখলো যে সব কাজ করতেছে, এবার ফ্রন্ট এন্ডের কাজ সে বসে বসে আমার সবগুলার ইন্টিগ্রেট করে দিবে ফ্রন্ট এন্ডে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আসলে ওইভাবে করে মারামারি লাগাতে চাই না। মানে আপনি আপনার লেয়ারে কাজ করতেছেন, আপনি ব্যাক এন্ডে কাজ করতেছেন, আপনি ব্যাক এন্ডে যখন একটা প্রোডাক্ট রিলিজ যাবে, আপনার প্রোডাক্টটা রিলিজ যাবে, তো রিলিজ যাওয়ার সময় তো আপনার সবকিছু চেক করে পাঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন এই সবকিছু চেক করতে গেলে আপনি যদি 1 ঘন্টা ধরে চেক করেন, প্রত্যেকটা জিনিস আপনার একটা একটা করে চেক করতে হবে, আপনার সাইন ইন চেক করতে হবে, সাইন আপ চেক করতে হবে, 100টা পেজ চেক করতে হবে, এটা ডিফিকাল্ট আপনার জন্য। হুম। যে আপনি একটা কোড লিখলেন, কোডটা এখন রিলিজ করতে যাচ্ছেন, এখন আপনার 100টাকে চেক করতে হচ্ছে, 100টা মেথড চেক করতে হচ্ছে সব ঠিক আছে কিনা। তো সেটা যাতে না হয়, সেটা না করে আপনি যদি কিছু মেথড লিখে রাখেন, যে আহ, এই মেথডগুলোর কাজ হচ্ছে আমার কোডটাকে চেক করে রাখা, চেক করে দেওয়া। তো আপনি যখন রিলিজ দিলেন, রিলিজ দেওয়ার আগে ওই সব কয়টা টেস্ট মেথড রান করবে। যদি সব কয়টা কারেক্ট হয়, মানে সাকসেস হয়, পাস করে আর কি, তাইলে পরে আপনি এটাকে ডিপ্লয়মেন্টে পাঠিয়ে দিবেন। তো আপনার কাজটা কমে গেল। জি স্যার, বুঝতে পারছি। এটাই আর কি। তো একটা ক্যালকুলেটর সার্ভিস নামক একটা ইটা তৈরি করি, তাহলে হয়তো বা আপনারা ক্লিয়ার হবেন। তো এখানে দেখেন, আমি একটা সিম্পল মেথড লিখছি আমাদের ক্যালকুলেটরে, যে একটা দুইটা ইন্টিজার ভ্যালু আসতেছে, একটা এ একটা বি, এটা যোগ করতেছি এ প্লাস বি। তো এটা আপনারা জানেন যে এ আর বি যেই ভ্যালুটাই আসুক, এটা যোগ করলে পরে যে রিটার্নটা আসবে সেটা হচ্ছে আমার ইন্টিজার। তো সিমিলারলি মনে করেন যে আপনি একটা টেস্ট, আপনার যে টেস্ট ডেটাবেস আছে, সেখানেও আপনি মনে করেন একটা মেথড লিখছেন যে ফাইন্ড বাই ইউজার আইডি বা ফাইন্ড বাই ইউজার নেম বা ফাইন্ড বাই ইমেইল। তো সেখানে যদি আপনি একটা ইমেল পাস করেন, আপনি জানেন যে এই ইমেইলে আমার একটা ভ্যালু ডেটাবেস আছে। তো স্বভাবতই যদি আপনি ওই ইমেল দিয়ে রান করেন, তাহলে পরে আপনার একটা ওই ইউজারটার রিপ্লাই আসবে। সেরকম আর কি, যে আপনি যদি একটা অ্যাড নামক একটা মেথড লিখছেন, সেখানে আপনার এক্সপেকটেশন আপনি জানেন যে এ আর বি যোগ পাঠাইলে পরে আমি 3 পাবো বা 2 পাবো, একটা ভ্যালু আপনার এক্সপেকটেশনে আছে যে এটা আমি পাবো। তো এটা তো প্রত্যেকবার চেক করার কিছু নাই, যে কিভাবে আমি চেক করবো আর কি, যে যদি আমি প্রত্যেকবার রিলিজ করতে চাই, প্রত্যেকবার এসে আমার 1 আর 2 পাঠায় চেক করতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। তো এটা তো সিম্পল মেথড, আপনার এটা বুঝতেছেন। কিন্তু যদি আপনার কমপ্লেক্স অনেক কিছু হয়, যদি অনেক কিছু আছে, অনেক রকম ইউজ কেস আছে, সেটা আসলে আপনার এই ম্যানুয়ালি টেস্টিং করাটা ডিফিকাল্ট হয়ে যাবে প্রত্যেকবারের ক্ষেত্রে। তো ধরেন এটা সবার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সাধারণত আমরা একটা টেস্ট ক্লাস করি, সার্ভিস টেস্ট। এটা আপনার যে লাস্ট ক্লাসও দেখছিলেন হয়তো, যে আমরা একটা টেস্ট ক্লাস তৈরি করলাম আর কি। তো এই ক্লাসে আমাদের টার্গেট হইতেছে একটা ক্যালকুলেটর সার্ভিসকে আমরা এটাকে টেস্ট করতে চাচ্ছি। এখন এই একটা মেথড লিখতে হয় সাধারণত, ভয়েড অ্যাট, মেথডের নাম দিয়েছিলাম, তো আমরা জানি যে এই মেথডটাকে আমরা যে টেস্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই, আমাদেরকে টেস্ট অ্যানোটেশনটা দিতে হয়। তো এইখানে মনে করেন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, এখানেও প্রিন্ট করতে পারি। রান করতে গেলে বাম পাশে যে আইকনটা আছে, রান আইকন, সেটাতে ক্লিক করতে, তো এটা ক্লিক করলে আমাদের এই মেথডটাই এক্সিকিউট হয়। তো দেখেন এখানে আমাদের ক্যালকুলেটর সার্ভিস টেস্টের মধ্যে অ্যাড টেস্ট নামক যে মেথডটা আছে, সেটা রান হয়েছে। রান হওয়ার পরে এখানে আমাদের এই মেথডের ভিতরে যে লেখাটা আছে হ্যালো ফ্রম অ্যাড টেস্ট মেথড, সেটা কল হয়েছে। তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হইতেছে যে আমরা একটা মেথড টেস্ট করতে যাচ্ছি।
ক্যালকুলেটর সার্ভিসের অ্যাড মেথডটা টেস্ট করতে যাচ্ছি। তো অ্যাড মেথডে যদি আমরা যাই, অ্যাড মেথডে আমরা দেখতেছি যে আমাদের এ আর বি পাস করতে হবে। তো এ আর বি যদি পাস করতে হয়, আমরা ধরে নিতেছি একটা স্যাম্পল ভ্যালু ধরে নিলাম যে আমার 1 আর 2 আমি যোগ করতে যাচ্ছি। তো এই 1 আর 2 কে যদি আমি পাঠাই, সে আমাকে একটা আউটপুট রিটার্ন করবে, এটা রিটার্ন করবে, ইন্টিজার রিটার্ন করবে। তো ইন্টিজারটাকে আমরা নিলাম যে এটা হইতেছে আমার রেজাল্ট, যে আমরা এই মেথডটা থেকে একটা ভ্যালু রিটার্ন পাচ্ছি, যে এইটা হচ্ছে আমরা পাইতে পারি। এখন এইটা তো 3 রিটার্ন করবে, এটাকে আসলে আমি কিভাবে কম্পেয়ার করতে পারি? এটার জন্য আমাদের যে ইউনিট টেস্টিং এর মধ্যে আমাদের একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে অ্যাসারশন। অ্যাসারশনের মধ্যে অনেক মেথড আছে, দেখেন অ্যাসারশন নট ইকুয়াল, অ্যাসারশন ইকুয়াল, অ্যাসারশন, অনেক কিছু মেথড আছে। তো এর মধ্যে আমরা একটা মেথড ইউজ করব, সেটা হচ্ছে অ্যাসারশন অ্যাসার্ট ইকুয়াল। অ্যাসার্ট ইকুয়ালস, এখানে দুইটা ভ্যালু পাস করতে হয়। একটা হইতেছে আমার এক্সপেকটেশন কি, আরেকটা হচ্ছে আমি একটা হইতেছে আমার এক্সপেকটেশন কি, আরেকটা হইতেছে আমি কি পাইছি। তো প্রথমে হইতেছে যে দেখেন অ্যাসার্ট ইকুয়ালস এর মধ্যে প্রথমে হইতেছে আমার এক্সপেক্টেড ভ্যালুটা কি, আমি কি চাইতেছি। তো এই 2 আর 1 যোগ করলে পরে 3 আসতেছে, সো আমি চাচ্ছি আমার ভ্যালুটা 3 আসবে। তো আসলে ভ্যালুটা কি আসছে সেটা হইতেছে রেজাল্ট। রেজাল্টের মধ্যে আমার কাছে আসছে যে আমার কাছে আসলে কি পাইলাম। মনে করেন যে আমি এখানে আমার এক্সপ্রেশন 3, কিন্তু আমি এখানে পাইছি হচ্ছে রেজাল্ট। তো এই হচ্ছে আমার কম্পারিজন, যে আমি যেটা চাচ্ছি সেটাই কি পাচ্ছি কিনা। তো দেখেন আমি যদি রান করাই, রান করানোর পরে আমার রান অ্যাট টেস্ট দিলাম, রান অ্যাট টেস্ট দিলে পরে দেখেন আমার এইটাকে কারেক্ট দেখাচ্ছে, দেখেন কোন একটা টিক চিহ্ন দেখাইতেছে, হ্যাঁ ঠিকঠাক আছে। তো হোয়াট ইফ মনে করেন যে আমি 1 আর 2 যোগ করলাম, 1 আর 2 যোগ করার পরে আমার এক্সপেকটেশন ধরেন 1 আর 2 যোগ করলে 5 হবে, কিন্তু আমি যদি রান করাই, দেখেন আমার রেজাল্টে আসছে কত, এই দেখেন এখানে দেখাচ্ছে আমার এক্সপেকটেশন হচ্ছে 5, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 3। দ্যাট মিনস আমার এই মেথডটা ঠিকঠাক ভাবে কাজ করেনি, এটা ফেল করছে। তো এইটা হইতেছে একটা ইউজ কেস, যে আপনি যখন এই মেথডটা যখন রান করতেছেন, যদি কোনো প্রবলেম হয় তখন এই মেথডটা সম্পর্কে আপনি জানতে পারবেন যে এই টেস্ট কেসটা ফেল করছে। তো এইখানে যখন ক্রস হয়ে যেতেছে, দ্যাট মিনস হচ্ছে আপনার এই মেথডটা ভুল হয়েছে। এরকমও তো হইতে পারে অনেক সময়, ধরেন আপনি হইতেছে এক্সপেকটেশন 3, তো আপনি যখন কোড করতেছেন, কোড করার সময় এখানে যোগ দেন নাই, আপনি এখানে বিয়োগ দিয়ে কোড করে ফেলছেন। আপনার অ্যাড করার কথা, কিন্তু আপনি এইটা বিয়োগ করে ফেলছেন। তো স্বভাবতই কি হবে, আপনি 2 আর 1 3 যখন আসবে, আপনি যখন রান করবেন, তখন দেখবেন যে আপনার তো এইটা ফেল করছে। তো ফেল করার কথা না, আপনার এখানে 2 আর 1 পাঠাইছেন, আমার এক্সপেকটেশন 3, কিন্তু আপনি যেটা ভ্যালু রিটার্ন পাইছেন সেটা হচ্ছে -1। তখন আপনি কি করবেন, তখন আপনি এই টেস্ট মেথডে যাবেন, যে এই মেথডটা দেখবেন যে এই মেথডে কি আছে, তখন যে দেখবেন ও আচ্ছা আমার তো যোগ করার কথা, আমি এখানে বিয়োগ করে ফেলছি। তো আপনি তখন মেথডটা সঠিক করে দিবেন, করে আবার যদি রান করেন, দেখবেন যে এটা তখন কারেক্ট অ্যাপ্রোচ দিতেছে। তো এইটাই হইতেছে আমাদের ইউনিট টেস্টিং এর সুবিধা, যে আমরা যখন প্রজেক্টটা রান করব, মানে ডিপ্লয় করার আগে আমরা কি করব, পুরো প্রজেক্টের যত সার্ভিস আছে সবার জন্য একটা মেথড লিখে রাখবো। তো মেথড লেখার পরে সবকটা টেস্ট করে দেখবো যে সবকটা চেক আসে কিনা। সবকটা যদি চেক আসে, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রজেক্টের সবকিছু ওকে আছে। মনে করেন আপনার যদি আরেকটা টেস্ট মেথডের কথা চিন্তা করি, যে আপনার একটা টেস্ট মেথড লিখতেছি, ভয়েড অ্যাড টেস্ট 2। অ্যাসার্টস নট ইকুয়ালস, নট ইকুয়ালস মানে হইতেছে এইখানে যে ভ্যালুটা আসবে এটার সাথে কখনো ম্যাচ করবে না। যেমন 2 আর 0 যদি আমি যোগ করতে দেই, তাহলে পরে আমার 2 আসার কথা, কখনোই 3 আসবে না। তো তার মানে এটা হইতেছে আমার এইটার সাথে এটা কখনো মিলার কথা না, কিন্তু যদি বাই এনি চান্স মিলে যায়, দ্যাট মিনস আমার সিস্টেমে এই মেথডে কোনো না কোনো প্রবলেম আছে। তো দেখেন আমি এটাকে রান করতেছি, রান করার পরে কি হইতেছে, এই মেথডটা সাকসেসফুলি রান করতেছে। কিন্তু বাই এনি চান্স মনে করেন যে আমি যদি 2 আর 2 এর জায়গায় 2 দিয়ে দেই, কিন্তু এটা তাহলে তো মিলে যাবে, তখন এটা বলবে যে এটা এক্সপেক্টেড হইতেছে নট ইকুয়াল বাট ওয়াজ 2, যে আমার এক্সপেকটেশন 2, কিন্তু এটা মিলার কথা ছিল না, মিলে গেছে। তো এইটা হইতেছে নট ইকুয়াল এর एग्जांपल, যে আমার 2 আর 0 যোগ করলে পরে 2 হওয়ার কথা, কিন্তু যদি এটা
3 হয়, দ্যাট মিনস এটা ঠিক আছে। মানে আপনি পজিটিভ দিক থেকেও চেক করবেন, নেগেটিভ দিক থেকেও চেক করতে হবে। অ্যাজ লাইক কিরকম, যদি আপনি একটা লগ ইন সিস্টেম চেক করতে চান তখন কি করতে হবে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হলেও চেক করতে হবে, এটা একটা মেথড যে আমি সঠিকটা দিয়ে চেক করলাম, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আপনি আবার কি করবেন, ভুলটা দিয়েও চেক করবেন যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে পরে আসলে এটা লগ ইন করতে দিতেছেন না, সেটাও আপনার চেক করতে হবে। নাহলে পরে তো আপনি বুঝবেন না। মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোডটা চেক করেন নাই, কিন্তু দেখা গেছে ইউজার নেম পাসওয়ার্ড ভুল দিলেও লগ ইন করে দিতেছে, সঠিক দিলেও লগ ইন করে দিতেছে, ভুল দিলেও লগ ইন করে দিতেছে। দ্যাট মিনস সব রকমের ইউজ কেস কি করতে হবে, আপনাদের এই টেস্ট মেথডে লিখতে হবে। তো যদি কোনোটা ফেল করে, দ্যাট মিনস আপনার তখন ওই অটোমেটিক এটা ধরা পড়ে যাবে যে আপনি মনে করেন এখন রান করলেন, আপনি যদি পুরো প্রজেক্টের থেকে রান করেন, পুরো ক্যালকুলেটর সার্ভিসে রান করেন, দেখেন এই অ্যাড টেস্ট 2টা ফেল করতেছে, অ্যাড টেস্ট 1টা পাস করছে। তো আপনি এখান থেকে প্রত্যেকটা মেথড চেক করলে যেটা ফেল করতেছে সেখান থেকে যে আপনি বুঝতে পারবেন যে এই মেথডে আমার একটা প্রবলেম হয়েছে, এই মেথডটা আমার ঠিক করতে হবে, এই মেথডটা আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাই হইতেছে আমার অ্যাসার্ট ইকুয়াল বা অ্যাসারশন এর কাজ, যে ইউনিটের মেইন কাজ। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? হ্যালো, জি স্যার, কথা শোনা যায়। অ্যাসারশন ইকুয়াল এবং অ্যাসারশন নট ইকুয়াল জিনিসটা কি বুঝে গেছে? আর কোনো কনফিউশন কি করা যাচ্ছে? স্যার এই জায়গাতে তাহলে আমার কি, যখন আমি অন্য আরো কয়েকটা টেস্ট করতে চাবো, আমি কি প্রত্যেকবার জাস্ট লেখা চেঞ্জ করে 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 টেস্ট করবো এরকম? না, এটা আপনি লিখে রাখছেন, একবার লিখে রাখছেন, এটা শেষ। আপনি অন্য অন্য কাজ করতেছেন, আপনার তো এই মেথডটা চেক করার দরকার নেই, তাই না? এখন আপনার যদি অন্য মেথড যখন চেক করলেন, তখন আপনার যদি এই মেথডটাতে কোনো প্রবলেম হয়, তখন আপনার আর চেক মানে যে চেক করতে হচ্ছে না, একটা একটা করে মেথড কল করে করে আবার চেক করতে হচ্ছে না। তো এটা জাস্ট অটোমেটিক লিখাই আছে, আপনি জাস্ট রান করলেই বুঝতে পারবেন যে আপনার সবকটা মেথড সঠিক আছে এখন। বুঝতে পারছি স্যার। যখন আপনার একটা প্রজেক্ট তখনই আসলে ডিপ্লয় করা হয় যখন সব কয়টা মেথড ঠিক চিহ্ন থাকে। যদি কোনোটা ক্রস হয়ে যায় তখন মনে করেন এটা আর আমাদের ওই প্রোডাকশন লাইনে যায় না, প্রোডাকশন লাইনের মানে সাবমিটই হয় না। তো যখনই আপনার এটা সাবমিট করা হয়, সাবমিট করার সময় সিস্টেম অটোমেটিক্যালি এই টেস্ট মেথডগুলোকে রান করে ফেলে, রান করে দেখে যে সকল টেস্ট মেথড কি ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলেই এটা পরবর্তী লাইনে রিভিউর জন্য যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিন্তু এখানে স্যার হ্যাঁ বলেন। এটার ইউজ কেসটা নিয়ে একটু ডাউটফুল ফিল হইতেছে। যে মানে আমার যখন ধরেন কথার কথা, আমি একটা ইউজার অথেন্টিকেশনের জন্য আমি যদি এই সেম জিনিসটা প্যাটার্নটা ডিজাইন করতাম, তখন আমি এই জায়গাতে আসলে কি করতাম, জাস্ট আমি ইউজার নেম আর ওর পাসওয়ার্ড দিয়ে আমি ট্রাই করতাম যে ওর পাসওয়ার্ড আসলে এইটা, ওকে এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারতেছে কিনা, আবার একটা রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখতাম যে আচ্ছা ওই রং পাসওয়ার্ড দিয়ে আবার ভুলে ঢুকে যেতেছে কিনা, এরকম কিছু। হ্যাঁ এরকম কিছু। তো আচ্ছা, দুইটা মেথড লিখতে হইতো আপনার, জাস্ট একটা সঠিক দিয়ে আর একটা ভুল দিয়ে আর কি। ওকে স্যার, বুঝতে পারছি। এই টেস্টের মধ্যে আরো কিছু পার্ট আছে। একটা হচ্ছে মনে করেন আপনাদের অনেক সময় যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে যে এই টেস্ট মেথডের আগে আপনার কোনো আরেকটা মেথডকে কল করা। মনে করেন যে আপনার কোনো একটা সেট আপ করা প্রয়োজন, সেট আপ। তো এই মনে করেন ক্যালকুলেটর সার্ভিসটা এরকম নাই, হ্যাঁ অটো অ্যাড করি। অটো অ্যাড যদি না করি তাহলে পরে কি করা উচিত ছিল, এই ক্যালকুলেটর সার্ভিসটাকে আমার ইনিশিয়ালাইজ করা দরকার ছিল, নিউ ক্যালকুলেটর সার্ভিস। তো প্রত্যেকটা ক্যালকুলেটর সার্ভিস ইউজ করার আগেই তো আমার কি করতে হবে, এই মেথডটাকে কল করতে হবে। যদি এই মেথডটা কল না করি তাহলে তো আমার ক্যালকুলেটর সার্ভিসের কোনো অবজেক্টই তৈরি হবে না, তো ক্যালকুলেটর সার্ভিস তো আমি বানাইতে পারবো না। তো এইসব ক্ষেত্রে কি করতে হয়, আমাদের এই টেস্টে একটা মেথড আছে, অ্যানোটেশন আছে অ্যাকচুয়ালি, সেটা হইতেছে বিফর ইস। বিফর ইস এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই প্রত্যেকটা মেথডের আগে হচ্ছে এই এই মেথডটাকে কল হবে, তারপরে হইতেছে এই মেথডটা কল হবে।
অ্যাজ লাইক মনে করেন আমি যদি এখানে একটা প্রিন্ট আউট দেই io ডট println hello from setup method, তো এইখানে আমি যদি এটাকে রান করি দেখবেন যে টেস্ট মেথডের আগে এই যে হ্যালো ফ্রম সেটআপ মেথড একবার কল হয়েছে, তারপরে হইতেছে আপনার এই টেস্ট টুটা কল হয়েছে। সিমিলারলি আবার অ্যাড টেস্টে যদি যাই, প্রথমে হ্যালো ফ্রম সেটআপ মেথড এই মেথডটা আগে কল হয়েছে, তারপরে হইতেছে আপনার এই মেথডটা কল হয়েছে। তো এই বিফোর ইজ এর কাজ হচ্ছে ও হচ্ছে যা এই কমন যে জিনিসগুলো আছে, মনে করেন এমন কোনো কিছু যেটা হইতেছে আপনার আগে করে নিতে হবে, এটার আগে করে নিতে হবে, সেই কাজগুলো এটা করে নেওয়া আর কি। অ্যাজ লাইক মনে করেন আপনার ডেটাবেজের কোনো একটা কানেকশন তৈরি করে নিতে হবে আগে, তারপরে সেটা আপনি সেভ করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো ডেটাবেজের কানেকশনটা একটা কমন কোড যেটা আসলে এই প্রত্যেক টেস্টের আগেই করে নেওয়া দরকার। তো এই কোডটা এখানে লিখে নিতে হয়, তাইলে পরে আপনার এই অ্যানোটেশনটা দিলেই সে অটোমেটিক এই টেস্ট মেথডটা রান করার আগে এই মেথডের যা যা লাইন লিখছেন সেগুলো আগে এক্সিকিউট করে নেবে। এটাই হইতেছে বিফোর ইজ এর কাজ। এটা কি স্যার এটা কি স্যার কনস্ট্রাক্টর ইনজেকশনের বদলে করতেছি? না না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, আপনি এটা ছাড়াও করতে পারেন, মানে যে কোনো কিছু আর কি আপনার যদি প্রয়োজন হয় যে আগে আপনার কোনো কিছু এক্সিকিউট করে নিতে হবে, সেই সব কোড আপনার এখানে লিখতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি লিখলাম এখানে, এটা মানে এটার প্রয়োজন আছে বলে লিখলাম, বাট এটা তো আমি অটোমেট দিয়েও করতে পারতাম। ঠিক আছে, জাস্ট এটার কাজটা বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম যে আপনার কোনো ডেটাবেস সেটআপ হইতে পারে বা কোনো কিছু একটা অবজেক্ট ডিক্লেয়ার করে রাখতে পারে হইতে পারে, যে কোনো কিছু আপনার এখানে আগে এখানে ডিক্লেয়ার করে নিতে পারেন, যেটা প্রত্যেকটা মেথড রান করার আগে কল হয়ে নেবে। বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা সিমিলারলি স্যার, যদি এরকম কিছু একটা করতাম তাহলে আসলে এটা ফল্ট কি, যে সাপোজ আমি একটা মেথড বানায় রাখছি, যে মেথডের মধ্যেই সেম কাজটাই করতেছে, যে আমি একটা কিছু কল করছি। তো আমি তো মানে নরমালি আমি যদি বিফোর ইচ না জানতাম তাইলে এই কাজটা যেভাবে করতে পারি, আমি আপনি একটা এখানে মেথড, সেটআপ লিখতেন, এখানে হ্যাঁ জাস্ট হ্যাঁ সেটআপ কল করতে, হ্যাঁ এখানে বারবার সেটআপ সেটআপটা কল কল করতাম। করতেন, এটা আর করা লাগতেছে না, এটাই পার্থক্য। ও এটাই। ও হ্যাঁ, এটাই আপনার বিফোর ইজ করে দিতেছে। এটা করে দিলে তো আবার এই বিফোর ইচ তো এইখানে সবগুলোর মধ্যে এক্সিকিউট হইতেছে, এই জায়গায় হ্যাঁ, যতগুলো টেস্ট সবগুলোর আছে। মধ্যে এক্সিকিউট হইতেছে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আপনার যদি এটা না হয়, যে কোনো একটার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার আপনার এটা দরকার নেই, বিফোর ইজ ইউজ করবেন না তখন। সিমিলারলি আরেকটা মেথড আছে, সেটা হইতেছে টিয়ার ডাউন। ওকে, টিয়ার ডাউন হচ্ছে আফটার ইজ, আফটার ইজ। তো যেরকম বিফোর ইজ কল হইতেছে সবার আগে, সিমিলারলি আফটার ইজ কল হয় পরে। আগে এটা কল হবে হ্যালো ফ্রম স্টার্ট মেথড, তারপরে যে টেস্ট মেথডটা আছে সেটা কল হবে, দেন হচ্ছে হ্যালো ফ্রম টিয়ার ডাউন মেথড কল হবে। অ্যাজ লাইক দেখেন, আবার যদি আমি রান করি প্রত্যেকটা টেস্ট ক্লাস, এখানে দেখেন প্রথমে সেট আপ হইলো, টেস্ট মেথডটা কল হইলো, তারপরে টিয়ার ডাউন হইলো। তো প্রত্যেকের ক্ষেত্রে সেম, প্রথমে সেট আপ, তারপরে টেস্ট মেথড কল হয়, তারপরে হচ্ছে এই লাস্টের আফটার ইজ টিয়ার ডাউন মেথডটা কল হইতেছে। বুঝে গেছে টিয়ার ডাউনটা? জি স্যার। তো বিফোর ইজ আর হচ্ছে আফটার ইজ গেল। বিফোর ইজ এবং আফটার ইজ নিয়ে কারো কোনো কনফিউশন, কেন বিফোর ইজ ইউজ করতেছি এবং কেন আফটার ইজ? লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বিফোর অল। বিফোর অল হইতেছে এমন একটা অ্যানোটেশন যেটা হইতেছে এই টেস্ট ক্লাসটা রান হওয়ার সময় একবার কল করবে, শুধুমাত্র প্রথমবার রান করবে, তারপরে বিফোর ইজ, তারপরে টেস্ট মেথডগুলো রান করবে। সো এটা হইতেছে একদম প্রথমে, একদম প্রথমে একবারই রান করবে, এর বাইরে রান করবে না। দেখেন আমি যদি এটা রান করি,
মনে করেন পুরো টেস্ট ক্লাসটা রান করতেছি, একদম শুরুতে এখানে কিন্তু সেট আপ মেথড থেকে কল হয়েছে, কিন্তু যদি একদম শুরুর কথা বলি, একদম শুরুতে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা শুরু হওয়ার আগেই এটাকে কি হয়েছে, এটা এই মেথডটা কল হয়ে গেছে। তো এই মেথডটা একবারই কল হয়। যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় যে আমার একদম মানে এই সার্ভিস লেয়ার এই টেস্ট মেথডটা রান হওয়ার আগেই, সবকিছু রেডি হওয়ার আগেই আমার কোনো কিছু একটা কল করার প্রয়োজন, তখন হচ্ছে এই বিফোর অল অ্যাকশন ইউজ করতে হয়, যেটা হচ্ছে একদম শুরুতে বিফোর ইচের আগে, মানে যখন এটা ইনিশিয়ালাইজ হয় নাই, এখনো ক্যালকুলেটর সার্ভিস টেস্টটা ইনিশিয়ালাইজ হয় নাই, এমন মোমেন্টে রান করতেছে। এটাই হচ্ছে বিফোর অল এর কাজ, এটা একবারই রান করে। এটা যেরকম বিফোর যেরকম প্রত্যেকটা টেস্টের আগে আগে রান করতেছিল, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে এই ক্যালকুলেটর সার্ভিস টেস্ট ইনিশিয়ালাইজের আগেই রান করে। বিফোর অলটা বুঝে গেছে? কোনো কনফিউশন? এটা স্যার আমরা ইউজ করি কখন, মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল? বিফোর অলটা ইউজ করা হয় মনে করেন যে এই সার্ভিস ক্লাসের ডিপেন্ডেন্সিটা মনে করেন আপনার ইউজ হয় নাই, মানে কি হতে পারে রিয়েল লাইফে, আপনি কানেকশনটার কথা যদি চিন্তা করেন, কানেকশনটা তো আপনার একবার প্রয়োজন হবে। কি ডাটাবেস কানেকশন? হ্যাঁ, ডেটাবেস কানেকশন তো প্রত্যেকবার কানেকশন করাটা প্রয়োজন নেই, তাই না? এই টেস্টের আগে আপনি একবার ডেটাবেস কানেক্ট করবেন, আবার এই টেস্টের আগে আরেকবার ডেটাবেস কানেক্ট করবেন, এটা কি দরকার না করে যদি আপনি একদম শুরুতে একবার করে নেন, সেটা বেটার না? জি স্যার। এটাই হইতেছে বিফোর অল এর করা যায় আর কি, যে আপনি একদম শুরুতে ডেটাবেসের সাথে কানেকশন নিয়ে আসলেন, নিয়ে এসে দেন আপনি প্রত্যেকটার জন্য ব্যবহার করতেছেন। আচ্ছা, সিমিলারলি আবার একই মেথড আছে আরেকটা, সেটা হচ্ছে আফটার অল। তো এটাও সেম, একদম অ্যাপ্লিকেশন শেষ, সবকিছু রান করা শেষ, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্লিন করার জন্য ব্যবহার হয়। অনেক অবজেক্ট মনে করেন আমাদের ক্যাশে থাকতে পারে, অনেক জায়গায় মনে করেন যে জেভিএমে অনেক অবজেক্ট মনে করেন গার্বেজ হিসেবে থাকতে পারে, সেই সব কিছু আমাদের ক্লিন করার জন্য একটা কানেকশন তৈরি করছি, কানেকশনটা ক্লোজ করার জন্য, যেটা কানেকশনটা তৈরি করলাম সেই কানেকশনটাকে আবার ক্লোজ করার জন্য। তো এরকম অনেক কিছু যখন আছে, অনেক টাইম আছে যে আমাদেরকে একদম লাস্টে একটা মেথড কল করার দরকার হইতে পারে, সেই সব ক্ষেত্রেও এটা একবারই কল হবে। এই আফটার অল যদি অ্যানোটেশন ব্যবহার করেন, তখন এই একটাই এই মেথডটা তখন একবার একদম সব কাজ শেষ, তারপরেই হচ্ছে রান করবে। তো প্রসেসটা হইতেছে একদম শুরুতে বিফোর অল কল করবে, তারপরে বিফোর ইচ, যেটা প্রত্যেকটা টেস্ট রান করার আগে একবার করে রান করবে, দেন টেস্ট নামক যে অ্যানোটেশনটা দেওয়া আছে সেটা রান করবে, এবং প্রত্যেকটা টেস্টের পরে আফটার ইচ রান করবে, এবং এট লাস্ট সবার শেষে একবার আফটার অল রান করবে, যদি লিখে, না লিখলে তো নাই। এই হইতেছে আমাদের ইউনিট টেস্টিং এর একদম বেসিক, যে কিভাবে একটা ইউনিট টেস্টিং করা যায়। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার, এমনিতে স্যার আমরা কি আমাদের ফিউচার প্রজেক্টে এটা ইউজ করে দেখবো নিজেরা প্র্যাকটিক্যালি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইউজ করে দেখতে পারেন। অ্যাজ লাইক মনে করেন যে আপনার একটা ইউজার সার্ভিস আছে, আমি যদি একটা স্যাম্পল টেস্ট হিসেবে দেখাই, কিন্তু আমার ডেটাবেস কানেকশন নাই এখানে। মনে করেন যে একটা টেস্ট আছে, মনে করেন একটা ইউজার সার্ভিস আছে, আপনার ইউজার সার্ভিস ডট তো ধরেন এইটা থেকে আপনি একটা ইউজার অবজেক্ট পাওয়ার কথা, ইউজার পাবেন, ইউজার পাবেন। তো আপনি জাস্ট প্রথমে চেক করতে পারেন যে অ্যাসার্ট
নট নাল, যদি ইউজার অবজেক্টটা আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসেনি, যদি নট নালটা ফেল করে দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের কোথাও ভুল হয়েছে। আবার এটা চেক করতে পারেন যে assertions ডট assert ইকুয়াল একটা হচ্ছে ইউজার ডট, প্রথমে হচ্ছে আমার এক্সপেকটেশনটা দিতে হয়। তো এইটা হবে প্রথমে, যে ধরেন আপনি চাচ্ছেন যে তার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, সো আপনার এক্সপেকটেশন এটা। তো ইউজার ডট গেট ইউজার নেম, তো যদি এটা ম্যাচ করে যে আপনি ইউজার সার্ভিস থেকে টার্ন দিচ্ছেন অ্যাডমিন এট ইমেল আসার কথা, আপনার ডেটাবেজে অ্যাডমিন এট ইমেল ডট কম আসছে, আপনার অ্যাডমিন ডট ইমেল ডট কম এর ইউজার নেম হইতেছে অ্যাডমিন। তো এটা যদি আপনার ম্যাচ করে যে অ্যাডমিন আপনার আসার কথা এবং আপনি ইউজারের ইউজার নেমটা যখন পাইছেন তখন অ্যাডমিনই পাইছেন, তাহলে আপনার ধরে নেবেন যে আপনার এটা কাজ করতেছে আর সঠিকভাবে কাজ করতেছে। বুঝতে পারছি। তো আবার এরকম হতে পারে, আপনি লিস্টের ক্ষেত্রে চিন্তা করতে পারেন, লিস্ট ইউজার। স্যার আমরা তো এখানে কোনো ভিউ এর কোনো কিছু টেস্ট করার সুযোগ নেই নাকি স্যার? ভিউজার জিনিসপত্র টেস্ট করার সুযোগ আছে অ্যাকচুয়ালি, আচ্ছা এটা বলতেছে। তো এরকম আর কি, যে আপনার ইউজার লিস্ট একটা টান দিলেন, টান দেওয়ার পরে আপনার এক্সপেকটেশন হইতেছে আপনার এখানে দুইটা ভ্যালু বাই ডিফল্ট তৈরি করা থাকার কথা, যদি এটা সমান সমান মিলে দ্যাট মিনস আপনার সবকিছু ঠিক আছে। তো এটা সাধারণত ফিল্টারের সময় কাজ করে আর কি। মনে করেন আপনি ফিল্টার করতেছেন, আপনি দেখতেছেন ফিল্টার করার পরে আপনার দুইটা অবজেক্ট আসার কথা, কিন্তু আপনার যদি তিনটা অবজেক্ট এসে পড়ে তার মানে আপনার ফিল্টার ক্রাইটেরিয়া মানে ফিল্টারের যে লজিকটা লিখছেন সেখানে ভুল আছে, আচ্ছা এরকম আর কি। এই হলো বিষয় আর কি। আর এমবিসির ক্ষেত্রে আপনি যখন কন্ট্রোলার লেয়ারে চেক করেন, এটা আমি সার্ভিস লেয়ারে চেকের কথা বলতেছি। তো সার্ভিস লেয়ারে চেক করার সময় কন্ট্রোলার লেয়ারে চেক করতে গেলে আমাদের ওয়েব এমভিসি টেস্ট ইউজ করতে হয় আর কি। সেই ক্ষেত্রে আপনার আসলে আহ, মানে কন্ট্রোলার লেয়ার থেকে আপনি করতে পারবেন না ওটা তা না, অবশ্যই করতে পারবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। স্যার পোস্টম্যান দিয়ে যেটা টেস্ট করা হয় ওটা কোন লেভেলের টেস্টিং, কোন ধরনের? ওইটা ওইটাও আরেক ধরনের টেস্টিং। ওইটা হইতেছে আপনার ব্ল্যাক বক্স টেস্টিং হতে পারে, হোয়াইট বক্স টেস্টিং হতে পারে। সেটা হইতেছে মনে করেন যে মানে এটা আপনি করতেছেন, এটা আরেকজন করতেছেন, ঠিক আছে। আপনি তাকে ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছেন যে আমার সিস্টেম এভাবে কাজ করতেছে, তুমি হইতেছে এটা চেক করে দেখো যে এটা কাজ করতেছে কিনা পোস্টম্যান দিয়ে। তো আমাদের তো এখনো পোস্টম্যানে যায় না, এটা যখন রেজিস্ট্রি পেয়ে শিখবো তখন হয়তো পোস্টম্যান দেখাবো। আচ্ছা, এইচটিটিপি রিকোয়েস্টের ক্ষেত্রে হইতেছে আপনাদের সাধারণত মক এমবিসি নিতে হয়। এবার একটা লাইন লিখতে হবে, আলাদা টেস্ট করি তাহলে বেটার হবে।
এটার জন্য হয়তো আমার ডিপেন্ডেন্সি লাগবে আলাদা, এই ডিপেন্ডেন্সিটা নাই, বুঝতে পারছেন, তাই দেখাতে পারতেছি না। সিম্পল তো থাকলে দেখাতে পারতাম মনে হচ্ছে।
আচ্ছা যাই হোক, ওইটা এভাবে ডিপেন্ডেন্সিতে প্রবলেম করতেছে। তো ডিপেন্ডেন্সি ঠিকঠাক থাকলে পরে মনে করেন যে কিভাবে কি করতে হবে, আপনি ইউআরএলটাকে কল করবেন যে কোন ইউআরএলে আপনি করতে চাচ্ছেন, কি বলে গেট টেস্ট করতে ম্যাপিং। চাচ্ছেন। হ্যাঁ, সেটা গেট হইতে পারে, পোস্ট হইতে পারে, যেটাই দেন গেট। তো এই ইউআরএল এর পরে আপনি যখন আসলো, এই আশাটা কি আপনার মানে ইজ ইকুয়াল টু কি, মনে করেন আপনার এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আপনার এখানে যে এইচটিএমএল আছে সেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। যদি এটার এক্সপেকটেশনের সাথে মিলে তাহলে এটা পাস করবে, আদারওয়াইজ পাস করবে। আচ্ছা, এই হচ্ছে আপনার ওয়েব এমভিসি ইয়ে আর কি, মানে টেস্টিং আর কি। মানে এগুলো দিয়ে কি স্যার আমরা কমপ্লেক্স টেস্টিং করতে পারবো? যেমন ওই যে আমাদের অনেকের তো হচ্ছে ডিলিট করলে হোয়াইট লেভেল ওইটা চলে আসতেছিল, এই টাইপের, যে আসবে কিনা, ওই পেজ আসছে কিনা, বা এমন টাইপের কিছু স্যার? আপনাদের যে টেস্টিং না সেটা ওই লেভেলে, ওইটার ক্ষেত্রে আপনার ইউজ করা উচিত হইতেছে ইয়ে কি বলে, আলাদা একটা টেস্টিং এর ইয়ে আছে, ল্যাপটপ দেখলাম সেলেনিয়াম। সেলেনিয়াম বা যে এরকম অনেক রকমের টুল আছে, যেসব টুল আসলে ইউজ করা উচিত সবচেয়ে, মানে ফ্রন্ট এন্ড লেয়ারে যদি চেক করতে চান, ফ্রন্ট এন্ড আমার লেয়ার না, ফ্রন্ট এন্ডটা হইতেছে আপনার ওয়েবের লেয়ার, মানে ব্রাউজারের লেয়ার। তো ব্রাউজারের কি কিভাবে টেস্ট করতে হয়, মনে করেন যে এই সিস্টেম কি করবে, আপনার ওই সেলেনিয়ামে যদি আপনি চেক করেন, সিস্টেম অটোমেটিক এই পেজটা ওপেন করবে, ওপেন করে এখানে একটা ইউজার নেম বসাবে, আপনি যেটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড বসাবে, আপনি যেটা দিয়ে দিবেন, দিয়ে অটোমেটিক ক্লিক করবে। ক্লিক করার পরে পরবর্তী পেজ কি আসবে সেটাও আপনি বলে দিবেন, যে এই পেজে এরকম যদি আসে তাহলে ঠিক আছে, নাহলে নাই। তো আপনাদের ক্ষেত্রে তো ফ্রন্ট এন্ড লেয়ারের চেকের কথা বলতেছেন, যে ফ্রন্ট এন্ড লেয়ারে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে পরবর্তী পেজ হোয়াইট লেভেল আসলে এরর, যদি না হয় তাহলে এরর না। ওটা হচ্ছে এই সেলেনিয়াম টেস্টিং বা অ্যাপনিয়াম বা অনেক রকমের ওয়েবসাইট আছে, সেই সব দিয়ে সেলেনিয়াম সবচেয়ে কমন আর কি। তো স্যার এই সেলেনিয়াম দিয়ে এই সেলেনিয়াম কি চেকটা যে করা কোনো হয়। ওয়েবসাইটের জন্য কাজ করবে? হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ মানে করবে। না না, ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইনি, ফেসবুক, আমি ফেসবুকের ভিতরে কি সেলেনিয়াম দিয়ে চাইলে এরকম কিছু হ্যাঁ করাইতে পারবো, যেটা হ্যাঁ, একটা সেলেনিয়াম দিয়ে চালু করতে পারবেন। আপনি ইউএমএস এর জন্য চাইলে যাইতে করতে পারেন, যে আপনি ইউজার দিয়ে লগ ইন করলেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করালেন, করানোর পরে আপনার অ্যাডভার্টাইজিং পেজে ক্লিক করালেন, তারপরে ওই পোস্টটা সিলেক্ট করে দিলেন, পসিবল। ও আচ্ছা আচ্ছা। ওকে দিয়ে কি অ্যাডভাইজিং করানো যাবে স্যার? হ্যাঁ, ওকে দিয়ে অ্যাডভার্টাইজিং করানো যাবে, কিন্তু এটা মানে ও যতটুকু টাইম নিবে, মনে হয় যে ওটা আপনার জন্য আপনি আরো বেশি ফাস্ট করে ফেলতে পারবেন আর কি। আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। তার তো লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, এটা হইতেছে বেটার আর কি। আর কন্ট্রোলার লেয়ারে চেক হচ্ছে যে আপনি মানে কন্ট্রোলার তো আমরা যখন বানাই তখন আমরা এক্সপেক্ট করি যে আমাদের একটা প্যারামিটার আসছে, ওই একটা রিকোয়েস্ট বডি আছে আমাদের লেয়ারে আর কি। তো সেই সব ক্ষেত্রে আপনি চেক করতে পারেন যে আপনার ওই প্যারামিটারে ঠিকঠাক ভ্যালু আসতেছে কিনা, আপনার প্যারামিটার রিকোয়েস্ট বডিটা ঠিকঠাক ভাবে সেন্ড করতেছে কিনা, সেইগুলো হইতেছে কিনা চেক করতে পারবেন। বাট আপনি যেটা বলছেন সেটা আর এটা এক না আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার, এমনিতে আমরা এই যে টেস্ট ক্লাস, এর মধ্যে তো টেস্ট অ্যানোটেশন বাদেও তো কোনো মেথড রাখতে পারি, মানে হ্যাঁ, যেটা আমি রাখতে অন্য পারেন। মেথডের মধ্যে কল করব, এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, রাখতেই পারেন। মনে করেন যে ভয়েড another method, another method, এটা আপনি যে কোনো মেথড দিবেন। আচ্ছা, এটা another ওই random, টেস্টের সময় অটোমেটিক টেস্ট হবে না? আমি যদি কোনো টেস্ট মেথডের মধ্যে ওটাকে কল করি দেন? হ্যাঁ তখন তা কল হবে, পসিবল। এর তো স্যার রিটার্ন টাইপ এবং মানে বাকি সব সেমই, মানে ওরকম কিছু সেম, করতে পারবো? হ্যাঁ, এনে আপনি যা দিবেন তাই, কোনো সমস্যা নেই। স্যার তো টেস্ট মেথড থেকে যদি আমি ডাটাবেজে কোনো এন্ট্রি দেই, ওইটা কি থাকবে নাকি অটোমেটিক চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে, অবশ্যই থাকবে। এইটার জন্য যদি আপনি উঠাই দিতে চান তখন আপনি যে আফটার অলে আসবেন বা আফটার ইচে আসবেন, আপনি একবার উঠাইলেন, ওই উঠানোর ভ্যালুটা আপনার আফটার ইচ দিয়ে রিড করে দিবেন। ও, বুঝতে পারছি। তো রোল ব্যাক করাই দিতে হয় আর কি। রোল ব্যাক করানোর অপশনও আছে টেস্টে। এটা আরো মনে করেন যে যখন আপনি বেসিকটা শিখে ফেলবেন, এরপরে কভার করি না সাধারণত, তো বেসিকটা শিখে ফেললে ওগুলোও পসিবল, যে আপনি একটা ডেটাবেজে রো অ্যাড করছেন, সেটাকে রোল ব্যাক করে আবার আগের স্টেজে পাঠিয়ে দেওয়া আর কি। এই সব কিছু পসিবল টেস্টিং এর তার থেকে। মানে এই টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রোডাকশন লেভেলের কাজের জন্য। কারণ এটা মানে এত বড় একটা সার্ভিস, এটা আসলে ধরে ধরে চেক করা পসিবল না।
আপনি একটা নির্দিষ্ট একটা মেথড লিখছেন, এই মেথডের জন্য আপনার পুরো সার্ভিস চেক করতে হবে, এটা আসলে খুব ডিফিকাল্ট। তো দ্যাটস ওয়াই এই মেথডগুলো লিখে রাখা থাকে, এটা মানে টেস্ট লেখা থাকে, জাস্ট এটা পুরোটা রান করে আপনার ডিপ্লয় হয়ে যায় আর কি, যদি সব ঠিক থাকে ডিপ্লয় হয়ে যায়। তো এটাকে বলতেছি আমরা যে ইউনিট টেস্টিং। আমরা যে ইউনিট 6 নিয়ে কাজ করতেছি। এর আগে যেটা ছিল যে ইউনিট 5 ছিল হয়তো, যে ইউনিট মনে হয় এখন 6 চলতেছে আর কি। তো জাভা আসলে আগের যেই ইগুলা ছিল অনেক কিছু চেঞ্জ করে ফেলছে আর কি। আগে যারা জাভা করছে এখন যারা জাভা করতেছে অনেক কিছু ডিফারেন্স পাবে আর কি। এই হচ্ছে আমাদের ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিং নিয়ে কোনো কনফিউশন? না স্যার। স্যার আমার জাভার বেসিক ২টা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে স্যার আমরা স্ট্যাটিক প্রেজেন্টটা একটু নিয়ে নে, একটা মিনিট, ওকে স্যার। টাইম চলে যাবে আর কি, তখন আর নিতে পারবো না। আমার ইন্টারনেটটা খুব বাজে কাজ করতেছে, বুঝতেছি না। স্যার ইএমএস তো আমাদেরও অন হচ্ছে না। আপনাদের অন হচ্ছে না? হ্যাঁ, কি বলেন? ইউএস টেস্ট ইউএস টেস্ট ফেল। ইউএস আসলে চলতেছে না। হুম,
আর্টসে মনে হয়। আচ্ছা, রাহুল তো নাই, মেহরাব নাই, নিলয় নাই, মার্লিন আছেন। স্যার আমি আছি স্যার। আর আমিও আছি স্যার, মিলয়। মার্লিন আছেন, জি স্যার। হাফিজুর রহমান, জি স্যার। আবু বকর, সাইহা আহমেদ সোহান, ইএসআই বিএনপি, নূপুর, নূপুর আছেন, সাইদা, Sir, present. আম্মান মঈন, প্রেজেন্ট স্যার। নূর, প্রেজেন্ট স্যার। আবির, ইয়েস স্যার। ফারদিন, স্যার ওর একটু নেট প্রবলেম হচ্ছে, ও ছিল ফারদিন। মাহিদি, সাকিব, প্রেজেন্ট স্যার। সাজিদ, প্রেজেন্ট স্যার। শহীদুজ্জামান, ইয়েস স্যার। ফাহাদ ফয়সাল, প্রেজেন্ট স্যার। ইসমাইল, জিহাদ, আজমাইনুর, ফাহিমউদ্দিন, ফাহিমউদ্দিন নাই। এটা কবের মেকআপ? আজকের মেকআপ। রিজন, যাক, একটা ক্লাস গেল, আরো একটা ক্লাস লাগবে, একটা না দুইটা ক্লাস যেন, প্লিজ। ওকে, স্যার কালকে আরেকটা নেন। কালকে আরেকটা নেওয়া যায়, কিন্তু কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কালকেরটা অনলাইনে নিতে যাচ্ছি না, তাইলে স্যার অফলাইনই নেন স্যার। এর জন্য আর কি। কালকে আমরা স্প্রিং সিকিউরিটি শিখবো, তো স্প্রিং সিকিউরিটি আসলে খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারতেছেন। তো এটা সামনাসামনি বোর্ড নিতে যাচ্ছিলাম আর কি। ওকে স্যার। আচ্ছা, কি বলতেছিলেন যেন আবির?
ও স্যার, ওই যে দুইটা বেসিক ব্যবহার করছেন, সেটা হচ্ছে স্যার ফার্স্ট অফ অল স্ট্যাটিকটা আমরা অ্যাকচুয়ালি কোথায় কেমনে ইউজ করি স্যার? স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিকটা এমন একটা কিওয়ার্ড যেটা মানে ইউজ করলে পরে ওই ভ্যারিয়েবল বলেন বা ওই অবজেক্টটা বলেন, এটা অ্যাপ্লিকেশন রান টাইমে ইনিশিয়ালাইজ হয়ে যায়। তো এমন কোনো মেথড যদি আপনার প্রয়োজন হয় যেটা কারো ডিপেন্ডেন্ট না, এটা আমার মানে অলওয়েজ রেডি থাকতে হবে, একদম শুরুতে অবজেক্টটা ইনিশিয়ালাইজ হওয়ার সময় আমি রেডি করে বসায় রাখছি, এরকম যদি কোনো কিছু হয়, সেটা মেথডও হইতে পারে, সেটা ভ্যারিয়েবলও হইতে পারে, তখন আমরা সাধারণত স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করি। আচ্ছা, মানে স্যার এইটা ওই যে আমার কাজে লাগছিল হচ্ছে আমরা যখন জাভা প্রজেক্ট করছিলাম গত সেমিস্টারে, তখন স্যার মানে একটা সার্ভিস লেয়ার থেকে অন্য সার্ভিস লেয়ারে যদি হচ্ছে কোনো মেথড কল করতে চাচ্ছিলাম, তখন হচ্ছে ওইটাকে স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক করা লাগতেছিল। হ্যাঁ, কারণ হইতেছে আপনার দুইটা মেথড, এখন কোনোটার আগে কল হবে। তো এখন এমন একটা মেথড আপনার প্রয়োজন হইতো যেটা ওই দুইটা মেথডের আগে যাতে কল হয়ে রেডি হয়ে থাকে, না হলে তো আপনি সুইচ চেঞ্জ করতে পারবেন না। তো এই কারণে আমরা তখন স্ট্যাটিক ইউজ করছিলাম যে এই মেথডটা তো যে কোনো সময় কল হইতে পারে, ও তো কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এবং একদম শুরুতেই ওকে রেডি থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা ওকে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম যাতে ও একদম অ্যাপ্লিকেশন শুরুতে রেডি হয়ে বসে আছে, ইনিশিয়ালাইজ হয়ে আছে অ্যাকচুয়ালি, ওইটাকে যাতে যে কোনো সময় কল করলে কাজ করে। সাধারণত আমরা তো ইনিশিয়ালাইজ করে কাজ করি, তাই না? যে ক্যালকুলেটর সার্ভিস ইনিশিয়ালাইজ করে কাজ করলাম, কারো না কারো আন্ডারে আছে, কিন্তু স্ট্যাটিক দিলে পরে ও ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, যেমন এইখানে স্ট্যাটিক একদম শুরুতে কল হইতেছে, ও কারো ডিপেন্ডেন্টই না, কারণ ওকে ডিপেন্ডেন্ট করলে পরে তো বাকিগুলা কাজ করবে না, কারণ সবার আগে রান হইতে হবে। কিন্তু তখন তো তখন কোনো কিছু ইনিশিয়ালাইজই হয়নি। তো দ্যাটস ওয়াই স্ট্যাটিক। বুঝতে পারছি স্যার। আরেকটা স্যার, আমরা তো ফাইনালটা তো ইউজ করি স্যার কোনো ভ্যারিয়েবল যাতে সেকেন্ড টাইম ইউজ না করা যায়, এই জন্য তো নাকি স্যার? না না, সেকেন্ড টাইম ইউজ করা যায় না তা না, ইউজ করতে পারবেন। সেকেন্ড টাইম চেঞ্জ না ভ্যালুটাকে, করা যায়। হ্যাঁ, সেকেন্ড টাইমের ভ্যালুটা যাতে চেঞ্জ না করা যায় এই কারণে। এখন স্যার আপনি যখন হচ্ছে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রজেক্ট দেখাচ্ছিলেন, ওই দিন হচ্ছে আমাদের মানে ডেটাবেস যখন দেখানো হয়নি, তখন হচ্ছে লিস্টটাকে আপনি ফাইনাল নিয়েছিলেন। তো স্যার আমরা তো লিস্টটাতে পরে অ্যাড করতেছিলাম, তাহলে স্যার ওইটা কিভাবে পসিবল ছিল? লিস্ট যেটা জি। মানে লিস্টের মানে ইটসেলফ লিস্টটা ফাইনাল, কিন্তু লিস্টের ভিতরের যে এটা কি বলে ভ্যালুগুলা, সেটা ফাইনাল না, মানে ওইটার ক্ষেত্রে আলাদা একটা অ্যাপ্রোচ আমি আপনাকে বলি। এটা আমি যেটা করছিলাম এরকম করছিলাম, এরকম করছিলাম আর কি, রাইট? এখন জি, আমি চাইলে পরে এখানে আমি লিস্টের মধ্যে অ্যাড করতেই পারি। এই তো, তাহলে তো লিস্টটা ফাইনাল হলো না, এটাই তো আপনার কোশ্চেন। জি স্যার। আচ্ছা, এইটার মানে হইতেছে এই যে লিস্ট ভ্যালুটা, এই লিস্টের যে মানে অবজেক্ট যেটা আছে, মানে এটার যে মেমোরি লোকেশনটা আছে, সেটা ফাইনাল করে দেওয়া যে আপনার এই লিস্টটা যাতে অন্য কেউ রিপ্লেস না করে। মানে আপনি ও, যদি আমি কি লিস্টটাকে তাহলে এক্সেস অন্য রিপ্লেস লিস্ট করতে চান, দিয়ে এটা অন্য হ্যাঁ, একটা এটাকে লিস্ট এখানে রিপ্লেস অ্যাসাইন করতে করতে পারবেন পারবো না। না? না, আচ্ছা। এই দেখেন, আপনি এখানে এটা করতে চান, সেটা পারবেন না। ও, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইটা অ্যাভয়েড করার জন্য। বুঝতে পারছি স্যার। তাছাড়া এর মধ্যে যে অবজেক্ট থাকবে যেটাই থাক সেটা আমি হ্যাঁ, সেটা মডিফাই করা পসিবল। বুঝতে পারছি। এই দুইটাই স্যার। সুন্দর অবজারভেশন, এটা আমি ভুলে গেছিলাম বলতে। তো আপনারা কি কোনো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ দেখতেছেন, অ্যাঙ্গুলার বা রিঅ্যাক্ট হোয়াটএভার? আজমাইনের তো পারেন মনে হয় না। যাই হোক, মানে একটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আসলে শেখাটা জরুরি। আমরা আস্তে আস্তে কয়েকটা ক্লাস পরে যখন প্রয়োজন হবে আসলে, তখন ওই ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনাদের সুবিধা হবে। আর সেকেন্ড হচ্ছে, আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে, কে কোন প্রজেক্ট নেবেন। তো মনে করে দিচ্ছি সবাই যাতে একটু প্রিপেয়ার হয়ে আসেন যে কোন প্রজেক্ট করতে চাচ্ছেন। ইউনিক কিছু আসলে
মানে এক্সপেক্ট করতেছি। স্যার এমন কি একটা প্রজেক্ট নেওয়া পসিবল যেটা আসলে আমি নিজেও জানি আমি ফুললি করতে পারবো না, বাট লিস্ট একটা মোটামুটি টাইপের করা যাইতে পারে এরকম। মানে হয়তো ফুললি ফাংশনাল হবেই না, কারণ ফুললি ফাংশনাল করতে আর কি অনেক কিছু শেখা লাগবে টাইপের। সো শিখবেন, কেমন কথা বললেন। আরে স্যার ওটা তো পুরো প্রসেসে যতখানি করবো অতখানি তো শিখতে 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 করবো। না না না, শিখতে হবে, না শিখে তো আর করার কোনো ওয়ে নেই। আচ্ছা থাক স্যার, ডাইরেক্ট ক্লাসেই বলবো না কোন প্রজেক্ট। হ্যাঁ, সবাই চিন্তা করুন, ইউনিক কিছু বললেন, ঠিক আছে, এমন কমন কিছু বললেন না, তাইলে পরে আসলে হলো না কিছু। হ্যাঁ, এই আর কি। ইউনিক বলতে স্যার ইউনিক তো না, মানে এক্সিস্টিংই, জাস্ট আমি করার চেষ্টা করতাম এরকম। আচ্ছা, ডিসকাস করবো না যখন, তখন বোঝা যাবে আচ্ছা আসলে, ঠিক আছে, এমনি তো আসলে বোঝা যায় না, এই আর কি। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার রিঅ্যাক্ট কি স্যার নোড জিএস সার্ভারে রান হয়? হ্যাঁ হয়। তাহলে স্যার আমরা তো ধরেন টাইম লিপে যখন করতাম তখন তো স্যার মানে এইচটিএমএল সিএসএস সব মানে আমাদের স্প্রিং বুট ফাইলের ভিতরেই রেখে দিতাম। কিন্তু যখন স্যার আমাদের স্প্রিং বুট হচ্ছে হলো টমক্যাটে রান হইতেছে, আর হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে হলো নোড জিএস এ রান হইতেছে, তো এই দুইটার মধ্যে স্যার কানেকশন কিভাবে করব? আবার বলেন। স্যার মানে এটা তো ফ্রন্ট ডিফারেন্ট এন্ড জিনিস না, আপনার জাভা আলাদা জিনিস, আপনার টাইমলিফ আলাদা জিনিস, আপনার রিঅ্যাক্ট আলাদা জিনিস, আপনার নোড জেস আলাদা জিনিস। জি স্যার, কিন্তু আমি বলতেছিলাম স্যার এই মানে আপাতত তো স্যার আমরা মানে স্প্রিং বুটের ভিতরেই মানে সবকিছু রাখতেছি তাই না, কিন্তু তখন আমরা ফ্রন্ট এন্ডের জন্য রিঅ্যাক্ট ইউজ করব, তখন তো ওগুলো আলাদা ইয়ে হয়ে যাবে, মানে তখন তো আর স্প্রিং বুটের ভিতরে থাকতেছে না, তো আমরা না, দুটো আলাদা কানেক্ট জিনিস। করবো কিভাবে? হ্যাঁ, এটাই তো আমাদের ক্লাসে শিখবেন। স্যার এটা কি আমাদের নিজেরই শিখতে হবে নাকি আপনি না একটু না, দেখাই এটা দিবেন? আমি শিখাই দিব, কিন্তু রিঅ্যাক্ট ও শেখাবো না। আমার সাইড টুক দেখাই দিব, এখন রিঅ্যাক্ট সাইডে আপনি কিভাবে একসেপ্ট করবেন আমাকে সেটা আমি দেখাই দিব না। ও আচ্ছা ঠিক আছে মানে স্যার। আমি আপনাকে রিঅ্যাক্ট পর্যন্ত পৌঁছাই দিব, যে এই যে এই পর্যন্ত হচ্ছে রিঅ্যাক্ট, এরপর থেকে রিঅ্যাক্টের পার্ট, এখন ওই রিঅ্যাক্টের পার্টটা আপনার নিজে শিখতে হবে, বা হোয়াট এভার আপনার অ্যাঙ্গুলার হোক, ফ্রি হোক, যেটাই হোক, ওই পার্ট থেকে আপনার। ওকে স্যার বুঝছি, কিন্তু স্যার মানে আমাদের জন্য যেমন ধরেন আমরা একদমই বিগিনার লেভেলে, তো আমাদের জন্য কি স্যার রিঅ্যাক্ট শেখা ইজি হবে নাকি অ্যাঙ্গুলার শেখা ইজি হবে? আপনি যদি আমাকে, এটা আসলে বাজে কোশ্চেন, এগুলো আসলে এক্সপেক্টেড না। আর রিঅ্যাক্ট অ্যাঙ্গুলার মারামারি লেগে যায় আসলে এইসব কথা বলতে গেলে। রিঅ্যাক্ট হইতেছে আপনার মানে ইজি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে আপনি ইজি ধরতে পারবেন যে এটা এইভাবে, মানে ইজিলি একটা পদে রান করতে ফেলতে পারবেন, ইজিলি কোনো একটা জিনিস ডিপ্লয় করে ফেলতে পারবেন, এইটার জন্য রিঅ্যাক্ট ইজি। আর অ্যাঙ্গুলার হইতেছে মডিউল বেস, আপনি মনে করেন জাভা যেরকম না, যে জাভা সবকিছু কি করতে হয়, টাইপ কাস্টিং করে করে, মানে প্রপার সিনট্যাক্স মেনটেন করে, প্রপার মেথড প্রপার একটা ওয়েতে কোড করতে হবে। কিন্তু যদি আপনি জাভা স্ক্রিপ্টের কথা চিন্তা করেন, জাভা স্ক্রিপ্টে কিন্তু টাইপিং নাই, আপনি কিন্তু যে কোনো কিছু নিয়ে রাখতে পারেন। মনে করেন আপনি যদি মনে করেন যে এই যে ডিক্লেয়ার করেন যে var is equal to মনে করেন 5, ঠিক আছে, এখানে 5 রাখলেন ভারের মধ্যে, আপনি মনে করেন যে আবার ভার রাখলেন, ভারের মধ্যে মনে করেন টি নিলেন, টি ইকুয়াল টু এস, একটা ক্যারেক্টার রেখে দিছেন, স্ট্রিং রেখে দিছেন, আপনি আবার ভার নিলেন, ভার ইকুয়াল টু ইউ ইকুয়াল টু এ রেখে দিছেন। কোনো টাইপিং আছে, টাইপ মানে কোনো ডেটা টাইপ আছে? কোনো ডেটা টাইপ কিন্তু নাই। তো জাভা স্ক্রিপ্ট কিন্তু এইভাবে কাজ করে, জাভা স্ক্রিপ্টে সবকিছুই ভার লেট এগুলো দিয়ে কাজ করে, মানে আপনি ইজিলি এই জিনিসগুলা ম্যানেজ করতে পারবেন একটা ডেটাকে। মানে আপনি ডেটা নিলেন, এখন এটা যেটা ইন্টিজার হোক স্ট্রিং হোক আপনার ম্যাটারই করে না এখন। কিন্তু মনে করেন টাইপ স্ক্রিপ্ট যদি হয়, টাইপ স্ক্রিপ্ট হতেছে জাভার মতন অনেকটা, মনে করেন যে সেটার মধ্যে আপনার ডেটা টাইপ আছে, আপনার প্রপার ডেটা টাইপ মেনটেন করে কাজ করতে হবে, প্রপার কন্ট্রোলার মেনটেন করতে হবে, প্রপার সার্ভিস লাইন মেনটেন করতে হবে, প্রপার টেস্টিং মেনটেন করতে হবে। তো এই কারণে কি হয়েছে, অ্যাঙ্গুলারটা একটু কমপ্লেক্স হয়ে গেছে।
তো এই কিন্তু কমপ্লেক্স হওয়ার কারণে এটা কি হয়ে গেল, এটা মানুষজন মনে করেন যে এটাকে ইজিলি করতে পারে না, মানে গ্র্যাব করতে পারে না, এবং এটা নিয়ে যদি আপনার একটা প্রজেক্ট তৈরি করতে হয় কিছুটা টাইম বেশি লাগে। আর অন্যদিকে আপনার কি হলো, আপনি যদি রিয়াক্ট ইউজ করেন, রিয়াক্ট ইউজ করলে পরে দুটো কোড করতেছেন একই ফাইলের মধ্যে, জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছেন একই ফাইলের মধ্যে, এইচটিএমএল এর কোড লিখতেছেন, মনে করেন যে একটা খিচুড়ি হয়ে গেছে হোয়াট এভার, বাট রান করতেছে তাড়াতাড়ি করে কোড হয়ে গেছে। তো এটা হইতেছে রিয়াক্ট। ব্যাপারটা ওইরকম না যে আসলে যে আমি রিয়াক্টকে বলতেছি যে রিয়াক্ট ভালো ল্যাঙ্গুয়েজ না, এটা নিয়ে কাজ করা উচিত না, কিন্তু বিষয় হইতেছে আপনি যদি প্রপারলি শিখতে চান একদম মানে কিভাবে কাজ করতেছে, ফ্রন্ট এন্ড লেয়ারে যদি কিভাবে কাজ করতেছে, এটা মনে করেন যে কি বলে কন্ট্রোলার লেয়ার কিভাবে কাজ করতেছে, সার্ভিস লেয়ার কিভাবে কাজ করতেছে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, বা টেস্টিং লেয়ার কিভাবে কাজ করতেছে, তো এইটার জন্য আপনার আসলে অ্যাঙ্গুলার শেখা জরুরি। অ্যাঙ্গুলার শিখলে পরে আপনি প্রপারলি শিখতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার একটা ইজি টু ডিপ্লয় একটা সাইট বানাইতে হবে, আমি খুব তাড়াতাড়ি ডিপ্লয় করতে চাইতেছি, এত কিছু আমার চিন্তা করার টাইম নেই, আগে আমি কোড করব, ঠিক আছে, এবং আমি ইজিলি কাজ করতে চাই, অ্যাজ লাইক পিএসপি কিরকম, আপনি ইজি টু ডিপ্লয় একটা কোড করতে পারবেন, অল্প অল্প কিছু কোড দিয়ে আপনার একটা প্রজেক্ট ডিপ্লয় করা ফেলা পসিবল, তাইলে পরে আপনি রিঅ্যাক্ট চয়েস করেন। বুঝতে পারছেন? স্যার রিঅ্যাক্ট রে পিএইচপি লগে কম্পেয়ার করছে, এই কারণে এটারে কাট করে একটা মিম বানায় দেওয়া যাবে। না আমি বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, তো অ্যাঙ্গুলার আর মানে রিঅ্যাক্ট আসলে পার্থক্য আছে। অ্যাঙ্গুলার মডিউল বেস, অ্যাঙ্গুলারের অনেক আছে, মানে সুবিধাও আছে অসুবিধাও আছে। যেরকম অ্যাঙ্গুলার সাধারণত লার্জ প্রজেক্ট গুলো ইউজ করে, টিআরপি ম্যানেজমেন্ট সিস্টেম বা ওই টাইপের প্রজেক্ট গুলোর ক্ষেত্রে ব্যবহার করে। আর রিঅ্যাক্ট মনে করেন যে একটু ইজি ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে সাধারণত রিঅ্যাক্ট ব্যবহার করে আর কি সাধারণত। এখন স্যার ওই এটা আসলে কেস ডিফাইন করে আর কি। টাইপের যে ইস্যুটা বললেন ওইটা তো স্যার রিঅ্যাক্টের তো উইথ টাইপস্ক্রিপ্ট দিয়েও করা যায়, তাই না? হ্যাঁ, রিঅ্যাক্টে টাইপস্ক্রিপ্ট দিয়ে করা যায়, কিন্তু তখন তাহলে তো ইস্যুটা ফোল্ডার সলভ হয়ে যায় না? স্ট্রাকচার না, শুধুমাত্র ওইটা দেখতে হবে না। আপনার যে এই যে আপনার জাভাতে দেখেন, আমি যেটা ভার ডিক্লেয়ার করছি না জাভাতে, হ্যাঁ এটা কাজ করতেছে তো, আমি জি রান স্যার, করে করে রান তো। করবে। এখন এইখানে এটা কিন্তু কাজ করলো, জাভাতেও তো মানে টাইপিং সারা আমি করতে পারি, ডেটা টাইপ সারা করতে পারতেছি, কিন্তু কিন্তু আমরা এটা তো ফাইনাল টাইপের করে দেয় না? যেটাই করে দিক, কিন্তু এটা দিয়ে তো কাজ করা পসিবল, তাই না? কিন্তু আমরা কিন্তু কি করি, জাভাতে অলওয়েজ টাইপ মেনটেন করে কোড করি, অলওয়েজ আমরা যেটাই করেন আমরা অলওয়েজ টাইপ বা ক্লাস মেনটেন করে করে কাজ করতেছি, কখনোই আমরা ভার লিখে কাজ করি না। জি তো স্যার। এইরকম আর কি, আপনার কিন্তু একটা প্রপার স্ট্রাকচার মেনটেন করা উচিত। তো আপনার একটা কন্ট্রোলার লেয়ার থাকবে, আপনার একটা প্রজেক্ট একটা কন্ট্রোলার লেয়ার থাকবে, একটা সার্ভিস লেয়ার থাকবে, একটা মডেল থাকবে, ঠিক আছে, কিছু টেস্ট মেথড থাকবে। এইগুলা হইতেছে মনে করেন যে আপনি যদি এইভাবে স্ট্রাকচারটা প্রপারলি বুঝেন, তাইলে পরে আসলে আপনার অ্যাঙ্গুলারে ছেড়ে দিলে আপনি অ্যাঙ্গুলারও কোড করতে পারবেন, আপনি নোডে ছেড়ে দিলে নোডও করতে পারবেন, রিঅ্যাক্টে ছেড়ে দিলে রিঅ্যাক্টও করতে পারবেন। তো প্রপার স্ট্রাকচারে কোড করা শেখাটা জরুরি, এটা হইতেছে আমার কথা, সেটা আপনি যে ল্যাঙ্গুয়েজেই করেন। বুঝতে পারছেন ফাহাদ ফয়সাল? জি স্যার। আর ডিবেট করার কিছু নাই, অ্যাঙ্গুলার নাকি রিঅ্যাক্ট, ঠিক আছে, এটা আসলে প্রজেক্ট অনুযায়ী করা হয় আর কি, যে এই প্রজেক্টটা আসলে কিসে করা ভালো হবে। তাহলে স্যার প্রজেক্ট চুজ করার পরে আমরা প্রজেক্ট চুজ করার পরে সিলেক্ট করি কোনটা শিখবো, অ্যাঙ্গুলার নাকি রিঅ্যাক্ট। না, আপনি এখন না, ওইটা আপনার একটু বলা ডিফিকাল্ট হবে আর কি, যে কোনো একটাকে টার্গেট করা দরকার। তাহলে তুই যে রিঅ্যাক্টে যাওয়া উচিত, আপনার কথাই তো অ্যান্সার। আপনি যদি কোনো ঝামেলায় যেতে না চান তাহলে পুরো রিঅ্যাক্ট। তো আমার পার্সোনাল প্রিফারেন্স আর কি, আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে অলওয়েজ কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে কি হয়, বাকিগুলো ইজি হয়ে যায়। কিন্তু আপনি যদি ইজিটা আগে শিখেন, তাহলে মানে যখন কঠিনটা দেখতে যাবেন তখন আপনার কাছে মনে হবে দূর, এটা এত কঠিন, মাথায় ঢুকতেছে না, অন্য কাজ করি, এরকম মনে হয় আর কি। কিন্তু অ্যাঙ্গুলার শিখতে গেলে একটু টাইম প্রয়োজন হবে, যেমন জাভাতে আপনাদের একটু টাইমিং প্রয়োজন হয়। হ্যাঁ, সব দিক দিয়ে সমস্যা। তো আর আপনি যদি ইসের কথা চিন্তা করেন, জব মার্কেটের কথা চিন্তা করেন, অ্যাঙ্গুলারের থেকে রিঅ্যাক্টটা যেহেতু ইজি, অ্যাজ লাইক পিএসপি, ঠিক আছে,
সেরকম আর কি আপনার রিয়েক্টটা শিখলে পরে ভালো জব অপরচুনিটি বেশি পাবেন আর কি, টার্গেট বেশি পাবেন, টার্গেট বেশি করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট একটা কমন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব জায়গায় লাগবে। আপনি মানে আপনি রিয়াক্ট শিখেন, নোড শিখেন, অ্যাঙ্গুলার শিখেন, যেটাই ম্যাটার করে না, জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। আপনি জাভা শিখেন, পিএইচপি শিখেন, পাইথন শিখেন, জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। জাভাস্ক্রিপ্ট হলো মেইন, এ মাঝখানে বসে আছে। এটা আপনার লাগবেই আর কি। আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টে যান, আপনার জাভাস্ক্রিপ্ট কম, এটা চোখ বন্ধ করে শিখে ফেলতে পারেন। আসলে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে কথা বলাটা রিস্কি আর কি। তো প্রবলেম আর কি, মানে স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নাই যে এইটাই কেন ব্যবহার করা উচিত বা কেন করবেন, ওইভাবে বলাটা ডিফিকাল্ট। এই যে এই ক্লাসে অনেকগুলা কাট ক্রপ করলে স্যার অনেকগুলো ডিবেটেবল রিলস বানান যাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। ওইভাবে জন্য আমি বলতে চাই না কখনো। এটা যার প্রিফারেন্স, যার প্রজেক্টের অনুযায়ী আর এই কি। কাজটা জিহাদ করতে পারে, ও সুন্দর মতো রিলস বানাইবো। না, এটা পসিবল। এটা মানে আসলে এটা ডিবেটিং এর বিষয়। মনে করেন আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন আপনি জাভাতে কেন ইউএমএস চয়েস করলেন, আপনি তো ডট নেটে করতে পারতেন, ডট নেট তো ভালো, তাই না? তো আমরা কেন ডট নেটে করলাম না? তো এটা তো আসলে মানে কি অ্যান্সার হবে আর কি, ঠিক আছে? ডট নেটেরও সিকিউরিটি ভালো, জাভারও সিকিউরিটি ভালো, সব কিছুই তো মানে করা যায় আর কি। আর এটা ডিপেন্ড করে আসলে যারা প্রজেক্টের মানে ওনার ছিল তো এককালে, তারা আসলে কি কি ফ্যাক্টর চয়েস করছিল, ওই টাইমে কি কি ফ্যাক্টর ছিল, ওইসবের উপর ডিপেন্ড করে আসলে একটা প্রজেক্টের স্ট্রাকচার ডিফাইন হয় আর কি। তো এরকম ভাবে বলাটা মানে উচিত না আর কি। যেই ল্যাঙ্গুয়েজেই হোক, সেই ল্যাঙ্গুয়েজটাকেই আসলে সামনে ফোকাস করতে হবে যে হ্যাঁ এটা এই কারণে নেওয়া হয়েছে, এই কারণে আমরা চয়েস করতেছি, এই আর কি। স্যার, এইটা আমরা কিভাবে শিখবো যে আমাদের প্রজেক্ট এরকম হবে, তো এই রিকোয়ারমেন্ট আছে, তো আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে যাব, এটা কিভাবে শিখবো? এটা কিভাবে শিখবেন, এটা এক্সপিরিয়েন্সের বিষয় আসলে। আপনি ধরা খেতে খেতে শিখবেন। মানে আমার এই লেভেলের ডিসিশনটা সাধারণত প্রজেক্ট ম্যানেজার টাইপের মানুষরা নেয়, ঠিক আছে? যারা মনে করেন অনেক প্রজেক্ট করছে, অনেক প্রজেক্ট করে করে এখন আর প্রজেক্ট করে না, এখন হইতেছে প্রজেক্ট করায় মানুষকে দিয়ে, তারা হইতেছে এই ডিসিশন গুলা দেয়। আর আপনি যখন বিগিনার লেভেলে আছেন, বিগিনার লেভেলের মানে হইতেছে আপনি তো কোড করতেছেন, আপনাকে যে ল্যাঙ্গুয়েজে কোড বলবে আপনি ওই ল্যাঙ্গুয়েজে কোড করে দিবেন, আপনাকে ওই কারণে টাকা দিতেছে। তো বিগিনার লেভেল থেকে আসলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আপনি যখন অনেকগুলো প্রজেক্ট করবেন তখন কোন ল্যাঙ্গুয়েজের প্রস কি, কোন ল্যাঙ্গুয়েজের কনস কি, এগুলো সম্পর্কে ধারণা পাবেন। তখন আপনি আসলে ধারণা পাইতে পাইতে একটা সময় যে যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজার হবেন, তখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা এই প্রজেক্টটা যখন চয়েস করছিলাম তখন তো আমরা এই প্রবলেমগুলো ফেস করছিলাম, তো আমাদেরকে এখন এই মনোলিথিক আর্কিটেকচারে যাওয়া উচিত না, এই প্রজেক্টের জন্য আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যাওয়া উচিত, ঠিক আছে? তো এরকম ভাবে আপনার আস্তে আস্তে আসলে ডেভেলপ হবে আর কি। তো এইটা আসলে একদিনের বিষয় না, এটা অনেক দিনের বিষয়। জি স্যার, বুঝলাম। ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধাক্কা খাইতে খাইতে এটা মানে আসবে, সেন্স আসবে। হ্যাঁ, ওটা ধাক্কাতে খাইতে খাইতে সেন্স আসবে এবং এক্সপিরিয়েন্স লাগবে আর কি। জি কোডিং স্যার। এর অনেক বছর এক্সপিরিয়েন্স হবে, অনেকের কোড দেখতে হবে আপনার, অনেক স্ট্রাকচার বুঝতে হবে এবং আপনার সিস্টেম ডিজাইন সম্পর্কে জানতে হবে। সিস্টেম ডিজাইন গুলা কিভাবে করছে, নেটফ্লিক্স কিভাবে রান করতেছে, আপনার ফেসবুক কিভাবে রান করতেছে, তারপরে আপনার যে যত ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইট গুলো সম্পর্কে আপনি মনে করেন, আপনি যখন একটা ওয়েবসাইট ওপেন হবে, ওয়েবসাইট সম্পর্কে যখন ওপেন হইলো, রিয়েল মানুষজন কি করবে, অন্যান্য মানুষরা দেখবে যে ওয়েবসাইটের কন্টেন্টে কি আছে এগুলো দেখবে, কিন্তু আপনার চিন্তা করতে হবে এই ওয়েবসাইটের আর্কিটেকচারটা কি হইলো। আপনি যে ইউটিউব ওপেন করলেন, এই ইউটিউবে একটা ভিডিও রান করলেন, রান হয়ে গেল, ঠিক আছে, এটা কিভাবে রান হইলো, এই চিন্তা আপনার মাথায় আসতে হবে। তাইলে পরে আস্তে আস্তে দেখবেন এগুলো ডেভেলপ হয়ে গেছে। আপনি যদি নেটে সার্চ দেন ইউটিউবে, মনে করেন যে youtube.com, এখানে সিস্টেম ডিজাইন লেখা দিয়ে সার্চ দেন, দেখেন
দেখেন অনেক রকমের সিস্টেম ডিজাইন আছে। মনে করেন আপনি নেটফ্লিক্স থেকে সার্চ করলেন সিস্টেম ডিজাইন নেটফ্লিক্স, দেখেন এই ভদ্রলোকরা আলোচনা করছেন, এটা পডকাস্ট করে যে ইউটিউবের এটা কি, সিস্টেম ডিজাইনটা কি, নেটফ্লিক্স সিস্টেম ডিজাইনটা কি, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। বুঝতে পারছেন যে কিভাবে যে টিকটক কাজ করতেছে। আপনি তো টিকটকের রিলস দেখতেছেন, কিন্তু আপনি টিকটকের রিলস দেখতে দেখতে আপনার তার সিস্টেম ডিজাইন সম্পর্কে জানতে হবে। এই যে এই ভদ্রলোক স্ক্রল করলাম আর আমার এত ডেটার মাঝখানে আমাকে স্পেসিফিক রিলটাই কেন দেখালো, ঠিক আছে, এই সিস্টেম ডিজাইনটা কি, এগুলো আপনাকে দেখতে হবে। বুঝতে পারছেন? এগুলো আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়াই দিবে। বুঝে গেছে? আর কোনো কোয়েশ্চেন? ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে এন্ড করি। আর সানডে আপনার প্রিপারেশন নিয়ে আসেন যে আমরা একটা কিছু শিখতে যাচ্ছি, স্পেস সিকিউরিটি, মাথা ক্লিয়ার করে আসবেন আর কি। যা যা পর্যন্ত করছেন সেগুলো আসলে একটু দেখে আসবেন যাতে ধরতে পারেন ইজিলি। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।